আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি বাংলাদেশ এই টুর্নামেন্টে তাদের প্রথম বড় জয়টা তুলে নিয়েছে। আফগানিস্তানের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ জিতে নিয়েছে এবং সেই সাথে 4 পয়েন্ট পেয়ে এখনও পর্যন্ত এশিয়া কাপের সুপার 4-এর রেসে অন্তত অঙ্কের হিসেবে টিকে রয়েছে বাংলাদেশ। যদি কিন্তু উপর নির্ভর করছে অবশ্যই, কারণ শেষ ম্যাচটা গ্রুপ বি এর, যেখানে আফগানিস্তান শ্রীলঙ্কার সঙ্গে খেলবে, সেই ম্যাচের রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করছে। শ্রীলঙ্কা যদি জিতে যায় সেই ম্যাচটা, তাহলে বাংলাদেশকে চিন্তা করতে হবে না, ডেফিনেটলি বাংলাদেশ চলে যাবে সুপার 4-এ। যদি আফগানিস্তান জিতে যায় সেই ক্ষেত্রে নেট রান রেটের কী অবস্থা হবে সেটা বুঝতে হবে, কারণ তখন আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ 3 দলেরই 4 পয়েন্ট করে থাকবে এবং সেই জায়গাটায় আনফর্চুনেটলি হয়তো বাংলাদেশ অনেকটা পিছিয়েই থাকবে। সুতরাং সেইভাবে সুপার 4-এ যাওয়ার রাস্তাটা বেশ কঠিন। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলেই একমাত্র বাংলাদেশের সবচেয়ে সহজ সুযোগটা থাকে সরাসরি সুপার 4-এ চলে যাওয়ার জন্য। যাই হোক, পরবর্তী ইকুয়েশনগুলো পরবর্তীতে রাখি। বর্তমানে কি হচ্ছে এই মুহূর্তের ফিলিংটা আপনাদের সঙ্গে এক্সপ্রেস করতে চাই। অনেক খুশি, অনেক রিলিভড, কারণ বাংলাদেশ ফাইনালি, আমি বলবো যে খানিকটা ভাগ্য তাদের সহায় হয়েছে। সময় মতো যেই টসটা জেতা প্রয়োজন ছিল সেটা বাংলাদেশ আজকে জিতেছে এবং খুবই গুরুত্বপূর্ণ টস ছিল, স্পেশালি আফগানিস্তানের সঙ্গে। আপনারা যারা আমার চ্যানেলটা সাধারণত ফলো করেন তারা জানেন যে আমি এর আগে এশিয়া কাপের আগ মুহূর্তে কিন্তু বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আফগানিস্তানের ব্যাটিং ফেলটিজ নিয়ে আলোচনা করেছি, যে তারা আসলে একটা খারাপ চেজিং টিম। যে কোনো একটা টোটাল অ্যাহেড অফ 130 140 এরকম কিছু হলেই কিন্তু আফগানিস্তান স্ট্রাগল করে চেস করতে। এবং এই টসটা বাংলাদেশের জন্য এই জন্য যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ বাংলাদেশ ব্যাটিংয়ে খানিকটা দুর্বলতা দেখিয়েছে অবশ্যই। বোলিংটা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত খুব ভালো হয়নি, তবে এই যে সিদ্ধান্তটা নেয়া আফগানিস্তানকে চেস করতে দেয়া, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন বাংলাদেশের পক্ষে ছিল। যাই হোক, আমি 5টা পয়েন্টের কথা আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে চাই, যে 5টা পয়েন্ট বেসিক্যালি বাংলাদেশকে এই ম্যাচে অন্তত আফগানিস্তানের থেকে এগিয়ে রেখেছিল। প্রথম পয়েন্টটা দ্য স্টার্টিং লাইন আপ, এবং সেই স্টার্টিং লাইন আপের মধ্যে চারটা পরিবর্তন হয়েছে। তানজিম সাকিব, শেখ মেহেদি, পারভেজ হোসেন ইমন, এই 3জনকে রেস্ট দেওয়া হয়েছে। শরীফুল, এই 4জনকে রেস্ট দেওয়া হয়েছিল এবং তাদের জায়গায় নুরুল হাসান সোহান, সাইফ হাসান, যে দুজনকেই ইনক্লুড করার পর বাংলাদেশের পুরো 15টা কমপ্লিট হয়েছিল। সাইফ হাসান এবং নুরুল হাসান সোহানকে ইনক্লুড করা হয়েছে এবং সেই সাথে রিশাদকে রিটেন করা হয়েছে, সে বিষয়ে আসবো পরে। বোলিং আবারও ঢুকে গেছেন তাসকিন আহমেদ, এবং তার সাথে আরও একটা পরিবর্তন, যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পরিবর্তন এবং ম্যাচ কনটেক্সট, অপোনেন্ট কনটেক্সট অনুযায়ী সবচেয়ে ইম্পর্টেন্ট যে চেঞ্জটা ছিল সেটা হচ্ছে নাসুম আহমেদ। আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি নাসুমকে নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এবারে এশিয়া কাপে নাসুম ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবেন, কারণ স্পেশালি আফগানিস্তানের সাথে ম্যাচে নাসুম শুড বি ওয়ান অফ দ্য ফার্স্ট প্লেয়ার্স ইন দ্য স্টার্টিং 11, এবং নাসুমকে ইনক্লুড করা হয়েছে। এই ইনক্লুশনটা কত বড়ভাবে যে কাজে দিয়েছে সেটা ম্যাচের পরবর্তীতে বাংলাদেশ বুঝে ফেলেছে। যাই হোক, লাইন আপটার মধ্যে একটা পজিটিভ ব্যাপার এটাই ছিল, অফ ফর্মে থাকে একজন ক্রিকেটারকে বাদ দিয়ে দেওয়া। পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, তাদের উপর এতটা নির্ভর করছিল বাংলাদেশ, তবে বিগত কয়েক ম্যাচ ধরে আসলে এই দুজন একসঙ্গে ক্লিক করতে পারছিলেন না। গত ম্যাচে দুজনই 0 রান আউট হয়ে গেছেন। একটা টস করেই বোধহয় চুজ করা হয়েছিল যে আজকের ম্যাচের জন্য কাকে বাদ দেওয়া হবে সাইফ যদি ঢোকেন দলের মধ্যে, এবং পারভেজ হোসেন ইমন তার জায়গাটা হারিয়েছেন, তানজিদ তামিম জায়গায় ছিলেন। সাইফ হাসান এসে যখন প্রথম 4টা 5টা বল খেললেন খুবই নার্ভাসলি, ফজল হক ফারুকের বলে ব্যাটেই করতে পারছিলেন না, খানিকটা ঘাবড়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল যে চেঞ্জ করে তো লাভ হয়নি, দিন শেষে ওই একই কাজই হচ্ছে। প্রথম ওভার থেকেই বাংলাদেশ স্ট্রাগল করছে বলে ব্যাট ছোঁয়াতে, তবে পুষিয়ে দিয়েছেন সাইফ। সেদিক থেকে আমি বলবো যে নিজেকেই নিজে রক্ষা করেছেন এক প্রকার। 28 বল থেকে 30 রান করে তিনি আউট হয়েছেন। ওপেনিং স্ট্যান্ডটা বহুদিন পর বাংলাদেশের হয়ে 50+ একটা পার্টনারশিপ করলো, এবং কুইক ফায়ার 50+ পার্টনারশিপ, পাওয়ার প্লের ভেতরে বাংলাদেশ 50 ছাড়িয়ে একটা পার্টনারশিপ করে ফেলেছে, খুবই দারুণ একটা ব্যাপার ছিল সেটা। এবং তানজিদ তামিম আসলে তার ওই টেম্পারমেন্টের জন্য আমার মনে হয় তাকে টিম ম্যানেজমেন্ট হোক, হেড কোচ হোক, ক্যাপ্টেন হোক, তারা পছন্দ করেন যে তিনি একটু রিল্যাক্স থাকেন আর কি। টেনশনের মধ্যেও তাকে রিল্যাক্স মনে হয়। পারভেজ ইমন যেমন তাকে দেখে মনে হয় একটু র্যাশ হয়ে যেতে পারেন, একটু ইনডিসাইসিভ হয়ে যেতে পারেন, তার শট মেকিংয়ে একটু বেশি ইরাটিক ব্যাটিংটা হয়তো করবেন, সেই জায়গা থেকে তানজিদ তামিম অনেকটাই কুল অ্যান্ড কাম থাকেন, সুযোগ সন্ধানী একজন ব্যাটার। খারাপ বলগুলোকে কীভাবে মারতে হয় সেভাবেই মেরেছেন এবং দুর্দান্ত খেলেছেন পেস স্পিন 2 ডিপার্টমেন্টের সাথেই, এবং সে কারণেই 30 বল খেলে দলের সর্বোচ্চ 50+ রানটাও তিনি করেছেন। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা নক ছিল বাংলাদেশের এই ম্যাচের কনটেক্সটে অন্তত। প্রথম 10 ওভারে বাংলাদেশ 87 করেছে এবং অবভিয়াসলি যেটা বলছিলাম, দ্য লাইন আপ ওয়াজ গুড, দ্য উইনিং দ্য টস অ্যান্ড ব্যাটিং ফার্স্ট ওয়াজ এক্সিলেন্ট, এবং টপ অর্ডারে সাইফ হাসানকে ওপেনিংয়ে নামানোটাও একটা ভালো টোটকা হিসেবে কাজ করেছিল বাংলাদেশের। শেষের 10 ওভার একেবারেই ভালো যায়নি বাংলাদেশের। ফিনিশিংটাতে মোমেন্টাম এতটাই নেমে গিয়েছিল, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আসলে 20টা রান বাংলাদেশ কম করে ফেলেছে। বাংলাদেশ 154 রান, বাংলাদেশ 154 রান করে তাদের 20 ওভারটা শেষ করেছে। ইমাজিন করেন 87 রান
1 উইকেটে 10 ওভার শেষে, সেখান থেকে মাত্র 154 তারা করতে পেরেছে। শেষের 5 ওভারটা খুবই খুবই বাজে ব্যাটিং হয়েছে বাংলাদেশের ওভারঅল। তবে মান বাঁচানো কিছুটা খেলে দিয়েছেন সেখানে নুরুল হাসান সোহান। জাকের আলী অনেক আজকে একেবারেই আমি বলবো যে তার ওয়ান ডিমেনশনাল ব্যাপারটাকে খুব এক্সপোজ করে দিয়েছেন, যে অফের বাইরের বল তিনি টেনে লেগে খেলতে চাইছেন, বারবার একটা বলও ব্যাটে লাগছে না। ডেথ ওভার্সে শেষ 12 বলে যদি আপনি 5টা ডট বল খেলেন এবং অন্ধের মতো শট খেলছেন এরকম যদি মনে হয় দেখে, ব্যাপারটা কিন্তু বেশ দৃষ্টিকটুই ছিল। তো যাই হোক, আমি পজিটিভ দিকগুলোর কথা বলছিলাম। বাংলাদেশ 154 রান করেছে অবশ্যই। এবং এবারে আসি নাসুম আহমেদের কথায়। লাইন আপে যে চেঞ্জটা এসেছিল, বাহাতি স্পিনারকে আনা হয়েছে এবং নাসুম পাওয়ার প্লের ভেতরে 3টা ওভার করেছেন। সেই 3 ওভারে আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের মোরালটা তিনি ভেঙে দিয়েছেন। দুর্দান্ত অসাধারণ বোলিং তিনি করেছেন এবং 2টো উইকেট তো তুলেছেনই, সেই সাথে ইকোনমির দিক থেকেও এতটাই কৃপণ ছিলেন আফগানিস্তান, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় অনেকটুকু পিছিয়ে গেছে। পাওয়ার প্লের ভেতরে 3 ওভারে মাত্র 7 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন নাসুম, যার মধ্যে একটা ছিল সেদিকুল্লাহ আতালের, যেটা ইনিংসের প্রথম বলে তিনি নিয়েছেন এলবিডব্লিউ, এবং ইব্রাহিম জাদরানের উইকেটটাও নাসুম তুলে এনেছেন আরও একটা এলবিডব্লিউর ফাঁদে ফেলে। স্টাম্প টু স্টাম্প বোলিং করে গেছেন, স্কিড করিয়েছেন বলটাকে, ব্যাটারদেরকে ফলো করে গেছেন, কোনো রুম দেননি। অসাধারণ একটা স্পেল ছিল নাসুমের এবং আমার কাছে মনে হয় ক্রেডিট গোজ টু হিম, কারণ সাধারণত সুযোগ পান না, যখন সুযোগ পান সেটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেটা নাসুম আজকে আবারও দেখিয়ে দিয়েছেন। যেই মুহূর্তে তাকে দরকার সেই সময় কিন্তু বল হাতে তিনি জ্বলে উঠলেন এবং তার 4 ওভারের ওভারঅল স্পেলটার মধ্যে দেখেন তাকে 18তম ওভারটা করতে দেওয়া হয়েছিল, খুবই ক্রিটিক্যাল, যে সময় আসলে আফগানিস্তান জিতলেও জিততে পারতো। সেই ওভারটা যদি খারাপ যেত আমার কাছে মনে হয় বাংলাদেশ সেখান থেকেও ম্যাচটা হেরে যেতে পারতো। তবে নাসুম সেই ওভারটাতেও খুবই ভালো বল করেছেন। তো সব মিলিয়ে 4 ওভারে মাত্র 11 রান দিয়ে 2টো উইকেট। আমাকে যদি পার্সোনালি বলেন, আমি আসলে নাসুমকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দিব। আমরা পরবর্তী পয়েন্টটায় যাই, যে পয়েন্টটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে আপনি একজন লেগ স্পিনারকে ট্রাস্ট করে গেছেন টি-20 ক্রিকেট, এবং আজকে আবারও কিন্তু আমরা দেখলাম গত ম্যাচে 1 ওভারে 18 রান দেওয়া রিশাদ এবং আজকের ম্যাচে যখন বাংলাদেশ ফিল্ডিং করতে নেমেছিল তখন একটা ক্যাচ ড্রপ করেছেন পয়েন্টে। আমার কাছে মনে হচ্ছিল ও মাই গড, দিনটা রিশাদের জন্য আবারও খারাপ হতে চলেছে। তবে হয়নি, কিন্তু রিশাদ আজকে দেখিয়েছেন তার ধরনের উইকেটে তিনি যদি মনোযোগ দিয়ে সঠিক চ্যানেলে বল করে যেতে পারেন, গুগলিরও প্রয়োজন নেই, ওই একই স্পটটায় একটু হাওয়ায় ভ্যারিয়েশন দিয়ে যখন বল করে গেছেন রিশাদ, আজকে অনেকটা আনপ্লেয়েবল মোডে চলে গিয়েছিলেন। অসাধারণ একটা বোলিং স্পেল করেছেন, 2টো উইকেট তুলেছেন, গুলবাজের উইকেট তিনি তুলেছেন যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। গুলবাদিন নাইব যখন সেট হয়ে গিয়েছেন সেই সময় একটা কটন বোল্ডের ফাঁদে তাকে ফেলেছেন। এক্সেলেন্ট বোলিং, এক্সেপশনাল বোলিং ফ্রম রিশাদ হোসেন, এবং এটা তার মেন্টালিটির একটা আমি বলবো এক্সপ্রেশন তিনি দেখালেন আজকে। গত ম্যাচে 1 ওভারে 18 রান দেওয়ার পর যে প্রেশারে তিনি ছিলেন, আমার কাছে মনে হয় সেই মেন্টাল প্রেশারটায় থাকার পরও এই ধরনের একটা ফিরতি পারফরমেন্স এগেনস্ট আফগানিস্তান, ইটস সেজ আ লট অ্যাবাউট রিশাদস ক্যারেক্টার। আমার খুবই পছন্দ হয়েছে এই বিষয়টা, এবং এইটা আমাদের সবারই আসলে মনোযোগ দিয়ে দেখা উচিত যে রিশাদের মতো ক্যালিবারের একজন কেউ যদি তার মেন্টাল স্ট্রেংথ দিয়ে এভাবে পরবর্তী ম্যাচে ফিরে আসতে পারেন, যেখানে তার বোলিং প্রশ্নবিদ্ধ হচ্ছে, তার অ্যাকশনে কি কোনো পরিবর্তন এসেছে কিনা সেটা নিয়ে কাটাছেড়া হচ্ছে টেকনিক্যাল জায়গা থেকে, রিশাদ কিন্তু আজকে দেখালেন ইফ হি গেটস হিজ হেড রাইট তাহলে সব কিছুই ঠিক। দারুণ বল করেছেন রিশাদও, আমার আসলে প্লেয়ার অফ দ্য ম্যাচের কন্টেনশনই ছিলেন। কি অসাধারণ বলটা তিনি করলেন মিডল ওভার্সে। মুস্তাফিজুর রহমান, তার কথা আর কি বলবো, মুস্তাফিজ তো আসলে বাংলাদেশের সেরা, ওয়ার্ল্ড ক্রিকেটেই টি-20তে এতটা কেন সমাদৃত আজকেও আবার সেটার প্রমাণ করলেন। রাশিদ খান মুস্তাফিজকে হয়তো অনেক খেলেছেন, তার সঙ্গে তার বিরুদ্ধে আইপিএলেও তারা খেলেছেন একে অপরের বিরুদ্ধে, সুতরাং রাশিদ জানেন মুস্তাফিজ কি করতে পারেন। অন্যান্যরা যেখানে স্ট্রাগল করেছে পুরোপুরি, রাশিদ খান খানিকটা চেষ্টা করে গেছেন মুস্তাফিজকে 4-6 মারা ডেথ ওভার্সে স্পেশালি। তবে মুস্তাফিজ ইজ অলমোস্ট আনপ্লেয়েবল, স্পেশালি নিচের দিকের ব্যাটারদের জন্য, এবং লেজটা যে তুলে নিতে হবে সেই কাজটা কিন্তু তিনি করেছেন সফলভাবে এবং 3টা উইকেট নিয়ে শেষ করেছেন। ওয়েল ডিজার্ভড মুস্তাফিজ, কারণ সাধারণত তিনি ইকোনমিক্যাল হন তবে তাকে উইকেট পেতে খুব একটা দেখা যায় না। আজকের ম্যাচে তিনি 3টা উইকেটও পেয়েছেন, যেটা তার সাফল্যের পেছনে খুব বড় একটা ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের জয়ের পেছনে তো দারুণ একটা ভূমিকা রেখেছেই। সেটা কি পছন্দ হয়নি সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব, কারণ ওখানেও অনেক কিছু পয়েন্টস আছে। বাংলাদেশ আসলে আরও ক্লিনিক্যালি ম্যাচটা হয়তো জিততে পারতো, সেই কাজগুলো কেন করতে পারেনি, কিভাবে করতে পারেনি, কোন জায়গায় পিছিয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো। আপাতত লেটস এনজয় দ্য উইন। বাংলাদেশ এই জয়টা অন্তত ডিজার্ভ করে বলবো, আরও বড় ব্যবধানে হয়তো ডিজার্ভ করতো, সেটা পায়নি। 8 রানের একটা জয় বাংলাদেশ পেয়েছে, 150-এর ওপর রান করে সেটা আফগানিস্তানের এগেনস্টে ডিফেন্ড করতে পেরেছে। কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ। 18 তারিখ পর্যন্ত অন্তত টিকে থাকলো বাংলাদেশের এশিয়া কাপে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ইনিশিয়াল রিয়াকশন। আমার মতো আপনারা খুবই খুশি নাকি এখনো পর্যন্ত ভাবছেন না মানে
এইটা জেতার পরও তো আমরা আসলে নিশ্চিত হইনি সুপার ফোরে যাবো কি যাবো না। সো সেটা নিয়ে আপনার টেনশনে আছেন কিনা জানিয়ে দিন কমেন্ট করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।